তাহলে দেখো আজকে আমাদের পড়ব হচ্ছে ইউনিট 12 এর লেসন 1। কোনটা পড়বো? ইউনিট 12 এর লেসন 1। আচ্ছা, তোমরা কি বুড়িগঙ্গা নদীর নাম শুনেছো? বুড়িগঙ্গা, বলো তো এটা কোথায়? বুড়িগঙ্গা কোথায়? ঢাকায়। তাহলে প্রত্যেক বড় শহর সভ্যতা সাধারণত তৈরি হয় একটা নদীর তীরে, ঠিক আছে? তাহলে আমাদের বুড়িগঙ্গার তীরে ঢাকা শহরটা তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা আজকে বুড়িগঙ্গার কথা পড়বো। তাহলে এখানে শুরুতেই তোমরা কয়েকটা ছবি দেখো, এখানে লেখা আছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট কন্ডিশন অফ বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার নদীর অতীত এবং বর্তমান অবস্থা। তুমি যদি এই ছবিটা দেখো, এই ছবিটা অনেক পুরনো একটা ছবি। এখানে বুড়িগঙ্গা নদীর অতীতকালের সৌন্দর্য দেখানো হচ্ছে। একটা বিশাল নদী, যতটুকু বোঝা যাচ্ছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি বোঝা যাচ্ছে, রাইট? কিন্তু নিচে একটু যদি নিচের দিকে যাও, দেখো তো এখন ছবিগুলা বুড়িগঙ্গার এখন কি অবস্থা দেখো। এই যে ময়লার মাঝখানে একটা নৌকা, এদিকে নদীর পাড়ে অনেক ময়লা পড়ে আছে, আবর্জনা পড়ে আছে, বা এখানে নালা দিয়ে নদীতে অনেক ময়লা পড়ে যাচ্ছে। তাহলে অনেক জঘন্য, বিশ্রী, নোংরা অবস্থা, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে প্যাসেজটা পড়বো, এই প্যাসেজের বিষয়বস্তু হচ্ছে বুড়িগঙ্গার দূষণ বা বুড়িগঙ্গার বর্তমান যে অবস্থা সেটা। দেখো তো কে আসছে। বুড়িগঙ্গার বর্তমান যে খারাপ অবস্থা সেটা আমরা পড়বো এখানে। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি প্যাসেজে যাই। দেখো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইউনিট 12 এ আছে, ইউনিট 12 এর লেসন 1। দেখো, ওকে? তুমি যদি দেখো, এটা সিলেট বোর্ড 17 সালে একবার বোর্ডে এসেছে। কখন এসেছে? সিলেট বোর্ড 17-তে, তাই না? তাহলে আমরা একটু পড়ে দেখি। দেখো এখানে 4টা কবিতার লাইন আছে, লেখা আছে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। বলছে পানি পানি, সব জায়গায় পানি। অ্যান্ড অল দ্য বোটস ডিড সিঙ্ক। এই বোটস কথাটার মানে পাটাতন, জাহাজের উপরের জায়গাটাকে পাটাতন বলে। শ্রিঙ্ক মানে ছোট হয়ে যাওয়া। বলছে পাটাতনটুকু ছোট হয়ে যাচ্ছে। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, পানি পানি, সব জায়গায় পানি। নর অ্যানি ড্রপ, ড্রপ মানে ফোঁটা, টু ড্রিঙ্ক। বলছে এক ফোঁটা পানিও নাই পান করার মতো, ঠিক আছে? তাহলে এটা একটা বিখ্যাত ইংরেজি কবিতার 4টা লাইন এখানে আছে। কবিতাটার নাম হচ্ছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, ঠিক আছে? এই গল্পটা তোমাদেরকে আরেকদিন বলবো, তবে এতটুকু মনে রাখো, এই কবিতার স্যামুয়েল টেইলর কলারিজ নামে একজন ইংরেজ কবি এটা লিখেছেন। যে কবিতায় একজন বৃদ্ধ নাবিকের গল্প আছে, যিনি অভিশাপের কারণে একবার সমুদ্র ভ্রমণে গিয়ে এক পর্যায়ে পান করার মতো কোনো পানি তিনি খুঁজে পাচ্ছিলেন না। ওইরকম একটা অবস্থায় তিনি পড়ে গিয়েছিলেন, যে সমুদ্রের মাঝখানে তিনি আটকা পড়ে আছেন। সব দিকে পানি, কিন্তু নোনা পানি, সমুদ্রের পানি কি খেলে তৃষ্ণা মিঠে না। তিনি বলছেন পানি পানি, সব জায়গায় পানি, কিন্তু এক ফোঁটা পানিও নাই পান করার মতো, ঠিক আছে? আমরা পানির গুরুত্ব সম্পর্কে আজকে পড়বো। তাহলে চলো আমরা প্রথম থেকে যাই। লেখা আছে কলারিজ পোয়েম, কলারিজের কবিতা এ ব্যালাড। দেখো, এই ব্যালাড একটা কবিতার বিশেষ ধরন, যেটা বাংলা হচ্ছে গীতি কবিতা। সাধারণত যে ছোট কবিতায় কোনো একটা গল্পের বর্ণনা থাকে সেটাই হচ্ছে ব্যালাড। হ্যাঁ, তাহলে বলছি কি, দেখো, ন্যারেটস দ্য হ্যারোয়িং সি ভয়েজ অফ এন ওল্ড ম্যারিনার। তাহলে এই কবিতায় বর্ণনা করা হয় দ্য হ্যারোয়িং। হ্যারোয়িং কথাটার মানে হচ্ছে ভয়ানক। হ্যারোয়িং মানে কি? ভয়ানক। সি ভয়েজ, সি মানে আমরা সবাই সমুদ্র জানি, আর ভয়েজ শব্দটার মানে হচ্ছে কি? অভিযান। একটা ভয়ানক সমুদ্র অভিযানের কথা আছে। কার? অফ এন ওল্ড ম্যারিনার। মেরিনার শব্দটার মানে হচ্ছে নাবিক। মেরিনার মানে কি? একজন বৃদ্ধ নাবিকের একজন ভয়ঙ্কর একটা সমুদ্র অভিযানের কথা আছে। হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, যে তার যাত্রার এক পর্যায়ে ডিডন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, যার কোনো পান করার মতো পানি ছিল না, বিকজ অফ, কারণে, অফ এ কার্স। তোমরা কি কার্স শব্দটার অর্থ জানো? বলো তো। অভিশাপ। তাহলে অভিশাপের কারণে, এই কার্স মানে কি মেয়েরা? অভিশাপ। বলো সবাই, বলো, কার্স মানে কি? অভিশাপ। যে তার জার্নির এক পর্যায়ে অভিশাপের কারণে যার পান করার মতো কোনো পানি ছিল না। এরপরে বলছে, দেখো, নট অনলি দ্য কার্স মেরিনার, শুধু ওই অভিশপ্ত নাবিকই নয়। কার্সড মানে অভিশপ্ত, মেরিনার মানে কি? নাবিক। শুধু সেই অভিশপ্ত নাবিকই নয়, উই টু নো, আমরাও জানি, হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ, পানি পান করা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এটা আমরা নিজেরাও জানি না? জানি।
এরপরে বলছে দেখো, উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ, আমরা বেঁচে থাকতে পারবো না উইদাউট ইট, পানি ছাড়া। ইনফ্যাক্ট 2/3 অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ ওয়াটার, বলছে প্রকৃতপক্ষে আমাদের শরীরের 2/3 পানি দ্বারা তৈরি, মেড আপ অফ, পানি দ্বারা তৈরি বা গঠিত। নট ফর নাথিং ইট ইজ সেড, সেই কারণে এটা বলা হয় যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। ওকে, তারপরে আসো, ইজ দেয়ার এ ক্রাইসিস, এই শব্দটা যদি তুমি একটু দেখো, ক্রাইসিস সংকট, সমস্যা, সংকট, বলছে ইজ দেয়ার এ ক্রাইসিস, বলছে যদি কি কোনো কি সংকট আছে, ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি পান করা সংক্রান্ত কোনো সংকট কি আমাদের সময়ে আছে? বলছে কি দেখো, দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস কি, ইন এ মিটিং, একটা মিটিংয়ে, অন দ্য ইভ, ইভ মানে শুরু, অফ দ্য নিউ মিলেনিয়াম, এই মিলেনিয়াম মানে সহস্রাব্দ, তোমরা জানো 2000 সালের পর থেকে একটা নতুন সহস্রাব্দ শুরু হয়েছে না? বলছে 2000 সালের সহস্রাব্দের শুরুতে একটা মিটিংয়ে জাতিসংঘ আইডেন্টিফাইড, এই আইডেন্টিফাইড কথাটার মানে হচ্ছে চিহ্নিত করা, তারা চিহ্নিত করেছিল দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, পানি পান করার সমস্যাটাকে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ফর ফিউচার, ভবিষ্যতের একটা বড় চ্যালেঞ্জ হিসেবে তারা চিহ্নিত করে। তাহলে আমরা অনেকটা পানির ইয়াটা বুঝি না, ধরো আমরা যেখানে সেখানে পানি পাই বলে পানির গুরুত্ব বুঝি না, কিন্তু যারা পাহাড়ে থাকে, যারা মরুভূমিতে থাকে, তাদের তো পানির তীব্র সংকট, তাই না? অথবা চকরিয়াতেও এমন অনেক এলাকা আছে যেখানে শীতের সময় শুষ্ক মৌসুমে টিউবওয়েলে পানি ওঠে না, তোমরা জানো? যেমন ওই যে ডেমোশিয়া, ওখানে কিছু এরিয়া আছে যেখানে পানি চাপলে পানি উঠে না, মানে পানির স্তরটা নিচের দিকে নেমে যাচ্ছে, এবং পানি যা পাচ্ছি সেগুলোও কোনো না কোনো দূষিত, পানি বিবাহিত অনেক রোগ হচ্ছে, তাই না? তাহলে এখানে পানির কথা বলছে। দেখো এরপরে দেখো, বাট ডু ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য প্রবলেম, বলছে আমাদের কি এই সমস্যাটা নিয়ে কোনো কিছু দুশ্চিন্তা করার প্রয়োজন আছে? অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, কারণ আমাদের দেশটা তো নদীর দেশ। অ্যান্ড উই হ্যাভ প্ল্যান্টি অফ রেইনফল, প্ল্যান্টি অফ এই কথাটার মানে প্রচুর, প্ল্যান্টি অফ মানে কি মেয়েরা? প্রচুর। আর রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত, রেইনফল মানে কি? আমাদের তো প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে কি আমরা এই সমস্যা নিয়ে দুশ্চিন্তা করব? আবার কি বলছে দেখো, বিসাইডস, এছাড়াও, উই হ্যাভ এ সি, আমাদের একটা সমুদ্র আছে, ইন আওয়ার ব্যাকইয়ার্ড টু। তোমরা কি ইয়ার্ড কথাটার মানে জানো? ইয়ার্ড মানে হচ্ছে উঠান, ইয়ার্ড মানে কি? বাড়ির সামনের উঠানটা হচ্ছে ফ্রন্ট ইয়ার্ড, ঠিক আছে? অনেকের বাড়ির ভিটে একটু বড় হলে বাড়ির পিছনে আর একটা উঠান থাকে না, সেটাকে বলে ব্যাকইয়ার্ড। কি বলে? বলছে আমাদের ব্যাকইয়ার্ডে, বাড়ির পেছনের উঠানে, আমাদের দেশের পাশে তো একটা সমুদ্রও আছে, তাহলে কি আমরা পানি নিয়ে দুশ্চিন্তা করব? কি বলো, করব? পানি থাকতে পারে, কিন্তু নিরাপদ পানি, বিশুদ্ধ পানি, এটা খুব রেয়ার। বুঝতে পেরেছ? এবার আসো, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স। বলছে আমাদের দেশে পানির যে উৎসগুলো আছে তার একটা উৎস হচ্ছে নদীগুলা। উৎস কি? নদীগুলা। রিভার্স আর এভরিওয়্যার, বলছে নদী সব জায়গায় আছে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতিতে, কালচার, সংস্কৃতিতে, আমাদের জীবনের সব জায়গায় নদী আছে। তারপরে বলছে দেখো, বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ। তোমরা কি শেপ মানে জানো? শেপ মানে আকৃতি, আকার। আমাদের নদীগুলার কি আকার ঠিক আছে? এগুলো কি আগের মতো বড় সড়ো আছে? বলছে আনফর্চুনেটলি দে আর নট, দুর্ভাগ্যক্রমে তারা নাই। এ ফিউ আর অলরেডি ডেড, আমাদের নদীগুলোর মধ্যে কিছু নদী ইতিমধ্যে মরে গেছে। অ্যান্ড সেভারাল, আরও কিছু নদী, আর গোয়িং থ্রু। এই গো থ্রু ফ্রেজটার মানে হচ্ছে মধ্য দিয়ে যাওয়া। গো থ্রু মানে কি? প্যাংস অফ ডেথ। এই প্যাং শব্দটার মানে হচ্ছে যন্ত্রণা। প্যাং শব্দটার মানে কি? ডেথ মানে মৃত্যু। তাহলে কিছু নদী মরে গেছে আর কিছু নদী মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। দ্যাট মিনস মুমূর্ষ, যে কোনো সময় নদী সেগুলো মরে যাবে। এখন নদী মরে যাওয়া মানে আসলে নদী ভরাট হয়ে যাওয়া, নদীতে পানি চলাচল না করা, দূষিত হয়ে যাওয়া, এটা মানেই হচ্ছে নদী মরে যাওয়া। বুঝতে পেরেছ? এরপরে দেখো, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। তাহলে বুড়িগঙ্গা নদীটা মৃতপ্রায় নদীর একটা উদাহরণ, মুমূর্ষ নদীর উদাহরণ।
A report published in the Daily Sun. Daily Sun পত্রিকায় প্রকাশিত একটা রিপোর্টে describe বর্ণনা করা হয় what has happened to the river বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর কি হয়েছে and why কেন হয়েছে, কি হয়েছে এবং কেন হয়েছে সেটা আমরা দেখতে পাই ওই রিপোর্টটাতে দেখব। এরপরে বলছে দেখো ইটস ওয়াটার ইজ পলিউটেড, এই নদীর পানিগুলো কিরকম দূষিত, কালো, একদম কুচকুচে কালো, দূষিত। অ্যান্ড এ পারপেচুয়াল, এই শব্দটা যদি তোমরা একটু দেখো এগুলো এমসিকিউতে আসবে। পারপেচুয়াল মানে চলমান, অবিরাম, যেটা কখনো থামে না, যেটা কখনো থেমে যায় না। এটাকে বাংলায় কি বলে মেয়েরা? অবিরাম, চলমান। ইংরেজি হচ্ছে কি? পারপেচুয়াল, পারপেচুয়াল। এরপরে দেখো এ পারপেচুয়াল স্ট্যান্স, এই স্ট্যান্স শব্দটার মানে হচ্ছে দুর্গন্ধ। স্ট্যান্স মানে কি? ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এই নদীর চারপাশের বাতাসে একটা তীব্র দুর্গন্ধ থাকে। তুমি ওই নদীর কাছে, বুড়িগঙ্গার কাছাকাছি গেলে গন্ধটা পাবে, তীব্র একটা গন্ধ, দুর্গন্ধ। এই স্ট্যান্স মানে কি মেয়েরা? কথা বলো, স্ট্যান্স মানে কি? দুর্গন্ধ। বাট দিস ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু একসময় নদীটা এমনটা ছিল না। বলছি কি দেখো, দ্য রিপোর্ট সেইজ দ্যাট, এই রিপোর্টে এসেছে যে দ্য রিভার হ্যাড, এই নদীর ছিল এক গ্লোরিয়াস, এই গ্লোরিয়াস শব্দটা একটু যদি দেখো তোমরা, গ্লোরি মানে গৌরব, গৌরী মানে কি, আর গ্লোরিয়াস মানে গৌরবজনক, আর পাস্ট কথাটার মানে অতীত, তো আমরা সবাই জানি। তাহলে একটা সময় এই নদীর একটা গৌরবজনক অতীত ছিল, আমরা কি বুঝতে পারছি? তারপরে দেখো ওয়ান্স, একদা, ইট ওয়াজ এ ট্রিবিউটারি, এই শব্দটা যদি তুমি একটু দেখো, ট্রিবিউটারি মানে শাখা নদী। ট্রিবিউটারি মানে কি? একটা বড় নদী থেকে যখন একটা ছোট নদী তৈরি হয়, আমরা সেটাকে শাখা নদী বা উপনদী বলি না? তাহলে একসময় এই বুড়িগঙ্গাটি ছিল একটা শাখা নদী অফ দ্য মাইটি গাঙ্গেস। আচ্ছা, তোমরা জানো ইন্ডিয়াতে একটা গঙ্গা নদী আছে, গঙ্গা, যেটা বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা, ঠিক আছে? তাই এই বুড়িগঙ্গাটা একসময় বিশাল গঙ্গা নদীর একটা শাখা নদী ছিল, অর্থাৎ গঙ্গা নদীর সাথে এটা সংযোগ ছিল একসময়। অ্যান্ড ফ্লোট ইনটু দ্য বে অফ বেঙ্গল, এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছিল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে এই নদীটা পতিত হয়। তোমরা তো জানো সব নদী কোথায় গিয়ে মিশে? সাগরে, রাইট? বাংলাদেশের সবগুলা নদী বঙ্গোপসাগরে মিশেছে, তার বুড়িগঙ্গা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। ঠিক আছে, বুঝছো মেয়েরা? এরপর আসো গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে কি? ইট লস্ট ইটস লিঙ্ক, এই নদীটা তার লিঙ্ক হারিয়ে ফেলেছে, সংযোগ হারিয়ে ফেলছে। উইথ গাঙ্গেস, গঙ্গা নদীর সাথে তার সংযোগটা হারিয়ে ফেলেছে। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং নাম ধারণ করেছে কি? বুড়িগঙ্গা। ওকে, এবার দেখো দ্য মুঘলস, তো মুঘল তো জানো এই আমাদের ইন্ডিয়ান উপমহাদেশ শাসন করেছিল মুঘলরা প্রায় 500 বছর। তাহলে মুঘলরা মার্বেলড, এই মার্বেল শব্দটা যদি একটু দেখো, মার্বেল মানে মুগ্ধ হওয়া, মার্বেল মানে কি? তাহলে মুঘলরা মুগ্ধ হয়েছিল অ্যাট দ্য টাইড লেভেল, টাইড, টাইড মানে জোয়ার, টাইড মানে কি মেয়েরা? তাহলে এই জোয়ারের উচ্চতা অফ বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর জোয়ারের উচ্চতা দেখে মুঘলরা খুব মুগ্ধ হয়েছিল। কথাটা কি বুঝছো? অ্যান্ড ফাউন্ডেড, এই ফাউন্ডেড শব্দটার মানে প্রতিষ্ঠা করেছিল, তারা প্রতিষ্ঠা করেছিল বা স্থাপন করেছিল দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী, জাহাঙ্গীরনগর, অন ইটস ব্যাংক। আমরা সবাই ব্যাংক মানে অর্থকরী প্রতিষ্ঠান জানি, যেখানে টাকা জমা দেয় আর তুলে, কিন্তু ব্যাংকের একটা অর্থ কি? নদীর তীর, নদীর তীর। তাহলে মুঘলরা বুড়িগঙ্গা নদীর জোয়ার দেখে এতটা মুগ্ধ হয়েছিল, তারা এই নদীর তীরে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করে। কোন সালে দেখো? ইন 1610, 1610 সাল। তোমরা নিশ্চয়ই জেনারেল নলেজ জানো ঢাকার পুরনো নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের পুরনো নাম হচ্ছে ইসলামাবাদ, এগুলো জানো তোমরা? কক্সবাজারের পুরনো নাম কি? বলো সাদিম, বলো কক্সবাজারের পুরনো নাম কি? কক্সবাজারের পুরো নাম হচ্ছে পেনুয়া, 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 পেনুয়া মানে হলুদ ফুল। একসময় কক্সবাজার বিচে অনেক হলুদ রঙের ফুল ফুটে থাকতো, সেজন্য এই জায়গাটাকে পেনুয়া বলতো। পালঙ্কিও বলতো মনে হয়, পালঙ্কি, পেনুয়া, এগুলো হচ্ছে কক্সবাজারের পুরনো নাম।
তাহলে ঢাকার পুরনো নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, যেটা 1610 সালে মুঘলরা তাদের রাজধানী এখানে প্রতিষ্ঠা করে। দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, এই নদীটা একসময় খাবার পানি সাপ্লাই করতো, মানুষ একসময় নদীর পানি পান করত, এতটা বিশুদ্ধ ছিল নদীর পানিটা। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, এই নদী দিয়ে ব্যবসা বাণিজ্য চলতো। একটা সময় যখন এই যে রাস্তাঘাট এতটা উন্নত ছিল না, তখন অধিকাংশ ব্যবসা বাণিজ্য কোন দিকে হতো? নদী পথে হতো, তাই নদী কেন্দ্রিক শহর গড়ে উঠতো, বুঝতে পারছো? তাহলে এই নদীটা এক সময় খাবার পানি সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্য এই নদী দিয়ে চলতো। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, জাহাঙ্গীরনগরের পুনরায় নামকরণ করা হয় কি? ঢাকা নামে। হুইচ গ্রু ইনটু, যে শহরটা একসময় বেড়ে ওঠে, এ হ্যাভিলি পপুলেটেড সিটি। তোমরা জানো হ্যাভি মানে ঘন, ভারী, আর হ্যাভিলি মানে খুব ঘন, পপুলেটেড মানে জনসংখ্যা বহুল, সিটি শহর, এটা খুব জনসংখ্যা বহুল শহরে পরিণত হয়। উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস, যেখানে ক্রনিক মানে তীব্র, ক্রনিক মানে কি? শর্টেজ মানে ঘাটতি, আর স্পেস মানে উন্মুক্ত স্থান, জায়গা। তাহলে ঢাকা শহরে খালি জায়গার খুব তীব্র সংকট তৈরি হয়, কারণ এই শহরটা খুব বেশি ঘনবসতিপূর্ণ শহর। এই শহরে প্রায় 2 কোটিরও বেশি মানুষ থাকে। পুরো বাংলাদেশের জনসংখ্যা যেখানে 18 কোটি, এখানে 9 ভাগের 1 ভাগ থাকে কোথায়? ওই ঢাকার ছোট জায়গাটাতে, ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য মেগা সিটিস ইন দ্য ওয়ার্ল্ড। মেগা সিটি কাদেরকে বলে জানো? যেই শহরগুলোর জনসংখ্যা 1 কোটির বেশি, সেই শহরগুলোকে মেগা সিটি বলে। ঢাকা একটা মেগা সিটি। সবচেয়ে বড় মেগা সিটি হচ্ছে টোকিও, জাপানের, ওখানে সবচেয়ে বেশি মানুষ থাকে। জেনারেল নলেজ একদম জানার ইচ্ছা নাই তোমাদের? বয়সে আমরা কত আগ্রহ নিয়ে পড়তাম এগুলা, নতুন কিছু জানলে কত ভালো লাগতো, তো জানা থাকতে হবে মেয়েরা। চাকরির পরীক্ষায়, ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসবে এগুলা। দেখো এখানে এই প্যাসেজের যত ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম সহ আছে। তোমরা যদি এমসিকিউ পারতে চাও, ইংরেজি শিখতে চাও, তাহলে কোনো অল্টারনেটিভ নাই, এগুলো শিখতে হবে। আর এরকম উদাসীনতা নিয়ে পড়াশোনা করলে, আজকে তো 12-13 বছর ধরে পড়তেছো ইংরেজি, আরও 120 বছর পড়লেও ইংরেজি শেখা হবে না। পড়াশোনাটা আন্তরিকভাবে শেখার ইচ্ছা নিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? এই ওয়ার্ডগুলো শিখবা। নেক্সট আসো, এখানে বাংলা অর্থটুকু আছে, তোমরা বাসায় গিয়ে প্যাসেজটা খুব ভালো করে পড়বা। এই রিডিং পড়লে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবা। রিডিং পড়া মানে হচ্ছে একটা লাইন ইংরেজিতে পড়ে তুমি সেটার অর্থটা বুঝছো কিনা, এটাই হচ্ছে রিডিং স্কিল। তাহলে তুমি বাসায় গিয়ে পরে বুঝো কিনা দেখবা, 4-5 বার করে পড়বে একই লাইন, তাহলে সেটা সমস্যা হলে এখান থেকে বাংলা হেল্প নিবা। ওকে, তাহলে আমরা এবার দেখি, চলো এমসিকিউতে যাই। চলো আমরা এমসিকিউগুলোতে করি। এখানে আসো, আমরা দেখছি এটা কোন বোর্ডে আসছে? এটা সিলেট বোর্ডে আসছে না? আমরা প্রথমে দেখি সিলেট বোর্ডের এমসিকিউগুলো করে দেখি আমরা। চলো, প্রথম এমসিকিউতে বলছে হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর ব্যালাড ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফে, হ্যাঁ, সাদীপকে কেউ একটা শিটটির দাও না তোমরা, বামদেবীরা এতদিন পর আসছে মেহমান, সে ওকে খালি হাতে, হ্যাঁ, ও পরীক্ষার ডেট দিচ্ছে, এই জন্য মনে হয় আসতেছে সে। পরীক্ষার ডেট দিচ্ছে, হ্যাঁ, 22 তারিখ, এই জন্য সিরিয়াসনেস বেড়ে গেছে। দেখো, ব্যালাড গীতি কবিতা, যে কবিতা দিয়ে একটা গল্প বর্ণনা করা হয় সেটাই হচ্ছে ব্যালাড। তুমি 4 নম্বর দেখো, সিম্পল ন্যারেটিভ পোয়েম, তোমরা দাগিয়ে নিতে পারো অথবা মনে রাখতে পারো। সিম্পল ন্যারেটিভ পোয়েম, বলো তো সিম্পল মানে কি? সরল। ন্যারেটিভ মানে বর্ণনামূলক, ন্যারেটিভ মানে কি? আর পোয়েম মানে আমরা কি জানি? কবিতা। সরল বর্ণনামূলক কবিতা, সেটাই হচ্ছে ব্যালাড। ওকে, নেক্সট আসো, কার্স। আমরা কি জেনেছিলাম? কার্স মানে অভিশাপ। দেখি নিচে অভিশাপ কোনটা অর্থ হতে পারে। আমরা সাধারণত লম্বাটাকে অ্যান্সার হিসেবে দেখি পড়ে দেখি সেটা। ডিভাইন, প্রথমে বলো ডিভাইন মানে কি? ডিভাইন মানে স্বর্গীয়, যেটা স্রষ্টা থেকে আসে, সেটা হচ্ছে ডিভাইন। তুমি যেটা বলতেছো শোনো, সেটা হচ্ছে ডিভাইড, ডি, এটা হচ্ছে ডিভাইন, স্বর্গীয়
বা স্রষ্টা প্রদত্ত। এরপর আসো ডিক্রি। ডিক্রি মানে আদেশ। ডিক্রি মানে কি? অফ ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে বলো ধ্বংস। তাহলে ধ্বংসের স্বর্গীয় আদেশ, অর্থাৎ কেউ ধ্বংস হয়ে যাক, স্রষ্টা থেকে যখন আদেশটা আসে সেটাই তো অভিশাপ, তাই না? তাহলে অ্যান্সার এটাই। তারপর আসো সার্ভাইভ। আমরা সার্ভাইভ মানে টিকে থাকা জানি, হ্যাঁ? বলো তো এখানে টিকে থাকা পারবা তোমরা? এক্সিস্ট, এই শব্দটা দেখো, EXIST। এক্সিস্ট মানেও টিকে থাকা, বেঁচে থাকা, একই কথা। এরপরে দেখো দ্য ওল্ড মেরিনার হ্যাড এ ড্যাশ সি ভয়েজ। বৃদ্ধ নাবিকের সমুদ্র অভিযান ছিল ড্যাশ। বৃদ্ধ নাবিকের সমুদ্র অভিযান কেমন ছিল? প্যাসেজে আছে হ্যারোয়িং। প্যাসেজে কি আছে মেয়েরা? হ্যারোয়িং মানে ভয়ানক, ভীতিকর। আমরা একটা একটা ওয়ার্ড যদি দেখি, প্রথমে আসে প্লেজেন্ট। প্লেজেন্ট মানে আনন্দদায়ক, ওয়ান্ডারফুল মানে চমৎকার, মেমোরেবল মানে স্মরণীয়। তাহলে একটাও কি হলো? বাকি থাকলো কোনটা? অ্যাগোনাইজিং। কোনটা? অ্যাগোনাইজিং, পীড়াদায়ক, কষ্টদায়ক। এরপরে দেখো পারপেচুয়াল। বলেছিলাম কি অবিরাম, যেটা কখনো থেমে যায় না, সেটা হচ্ছে পারপেচুয়াল, রাইট? তাহলে পারবে বলো দেখি, যেটা কখনো থামে না, চলতে থাকে, সেটাকে কি বলে? কন্টিনিউয়াস, রাইট? কন্টিনিউয়াস মানে কি? চলমান, যেটা কখনো থামে না। এরপর দেখো ম্যারিনার। আমরা জানি নাবিক, পারবে ইংরেজি? বলো নাবিক ইংরেজি নিচের কোনটা? সেইলর। টেইলর মানে কি? দর্জি। টেইলর হচ্ছে দর্জি, আর সেইলর হচ্ছে নাবিক, যে জাহাজে ভ্রমণ করে, জাহাজ চালায়, যে সে হচ্ছে সেইলর। মনে থাকবে? এরপরে জিতে বলছে দেখো হ্যারোয়িং, ভয়ানক, ভীতিকর। অর্থ কি? আমরা একটা একটা অপশন দেখি। বিটার মানে তেতু, এনজয়েবল মানে আনন্দদায়ক, অ্যাট্রাক্টিং মানে আকর্ষণীয়। তাহলে মাঝখানে যেটা থাকলো ড্রেডফুল। এই ড্রেডফুল মানে হচ্ছে ভয়ানক। ড্রেডফুল মানে কি মেয়েরা? ভয়ানক। এরপরে দেখো ওয়ান্স বুড়িগঙ্গা ফ্লোট ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু। একদা বুড়িগঙ্গা বঙ্গোপসাগরে পতিত হয়েছিল কোন নদীটা দিয়ে? আমরা পড়েছি কোন নদীটা দিয়ে? ধলেশ্বরী। ধলেশ্বরী, রাইট? প্যাসেজে পড়ছি না? এরপরে দেখো আবার পারপেচুয়াল শব্দটার মানে কি? অবিরাম, অবিরত, চিরদিন, চিরায়ত। এখানে এই প্রথম ওয়ার্ডটা দেখো ইটার্নাল। এই ইটার্নাল কথাটার মানে চিরায়ত, যেটা কখনো থেমে যাবে না। আর বাকি টেম্পোরারি, ট্রানজিয়েন্ট, এই দুটা শব্দের মানে হচ্ছে ক্ষণস্থায়ী। পরের দুটা শব্দের মানে কি? আর লাস্ট ফ্লোটিং লেখা আছে না? এই ফ্লোটিং মানে ভাসমান। ফ্লোট মানে ভেসে থাকা পানিতে, ফ্লোটিং মানে কি? ভাসমান। এরপরে দেখো দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। পানির অন্য নাম জীবন। এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই কথাটা দিয়ে বোঝানো হয়েছে লাইফ উইথাউট ওয়াটার ইজ ইম্পসিবল। পানি ছাড়া জীবন অসম্ভব, তাই না? এটাই তো বোঝানো হয়েছে মেয়েরা, এটাই তো। হু ইজ দ্য রাইটার অফ দ্য 4 লাইনস মেনশন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজের প্রথম 4টা লাইন কার লেখা? আমরা একদম প্রথম লাইনে লেখা আছে না কলেরিজ? এই একদম প্রথম লাইনে কলেরিজের কথা আছে না? তাহলে এটা কার লেখা? কলেরিজ। তারপর দেখো ব্যালাড ইজ ক্লোজ টু। গীত কবিতা কিসের সাথে সম্পর্কিত? এখানে দেখো ভার্স শব্দটা দেখো। ভার্স মানে হচ্ছে কবিতা। ভার্স মানে কি? প্রোস মানে গদ্য, ইপিক মানে মহাকাব্য, আর সনেট মানে তো তোমরা জানো চতুর্দশপদী কবিতা, রাইট? এখানে ভার্স মানে কি মেয়েরা? পোয়েম। ওকে, নেক্সট দেখো ওয়াটার ইজ মোস্টলি ইম্পর্টেন্ট ফর আওয়ার। আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, রাইট? ফর আওয়ার লাইফ। বুড়িগঙ্গা লস্ট ইটস লিঙ্ক উইথ গাঙ্গেস। প্যাসেজে আছে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। এই প্যাসেজে আছে বুড়িগঙ্গা ধীরে ধীরে গঙ্গা নদীর সাথে সংযোগ হারিয়ে ফেলে। গ্র্যাজুয়ালি শব্দটা আছে। ধীরে ধীরে ইংরেজি কোন শব্দটা বলো তো এখানে? স্লোলি। এরপরে দেখো ক্যাপিটাল জাহাঙ্গীরনগর ওয়াজ ফাউন্ডেড ইন। রাজধানী জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? আমরা জানি 1610 সালে। তাহলে 1610 হলে কোন শতাব্দী হয়? 16 শতাব্দী নাকি 17 শতাব্দী? নো, 1600 পরে সেটা 17 শতাব্দী। যেমন ধরো এখন 2000 কত?
এখন কোন শতাব্দী বলো তো, 20 নাকি 21? এখন 21 শতাব্দী, সবসময় এক ইয়াদ পরে যাবে, 21st সেঞ্চুরি। তাহলে 1610 মানে 17 শতাব্দী না? এখন লাস্টেরটা একটু পড়ে দেখো, প্রথমটা টিক চিহ্ন দিয়ে দিছো তো, লাস্টেরটা একটু পড়ে দেখো, আর্লি অফ 17th সেঞ্চুরি। আমরা আর্লি মানে জানি শুরু, 1610 মানে শুরুর দিকে না? তাহলে ওই 17th সেঞ্চুরির চেয়ে আর্লি অফ 17th সেঞ্চুরিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না? তাহলে তাড়াহুড়া করে অ্যান্সার দিতে গেলে এরকম নাম্বার একটা যাবে না, বুঝছো? একটু পড়ে শুনে শেষ পর্যন্ত পড়তে হবে। এরপর আসো, ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ দ্যাট দ্য রিভার্স অফ আওয়ার কান্ট্রি আর নট ইন গুড শেপ। আমাদের নদীগুলা ঠিক আকৃতিতে নাই। এটা কি তোমার জন্য দুঃখের বিষয় নাকি আনন্দের বিষয় বলো? দুঃখ ইংরেজি খুঁজো এখানে, এখানে কোনটা দুঃখ? শব্দ পড়ে দেখো, শব্দের মধ্যে একটা টোন আছে, দুঃখের টোন থাকবে, বলো বলো দেখি, একটা ট্রাই করে দেখো। এক্সটেসি? নো, রিগ্রেট। রিগ্রেট মানে হচ্ছে দুঃখ, পরিতাপ। ওকে, তারপরে আসো, সার্ভাইভ মানে বেঁচে থাকা, টিকে থাকা না? বেঁচে থাকা ইংরেজি কি আছে? এই বেঁচে থাকা ইংরেজি কি? লিভ। বেঁচে থাকা ইংরেজি কি? লিভ। ট্রিবিউটারি মানে শাখা নদী না? তোমরা কি শাখা ইংরেজি জানো? ব্রাঞ্চ। শাখা ইংরেজি কি? তাহলে এ ব্রাঞ্চ অফ এ রিভার, এ ব্রাঞ্চ অফ এ রিভার মানে কি? একটা নদীর শাখা নদী। আমরা কি বুঝতে পারছি? এরপরে দেখো, দ্য ওয়ার্ড মাইটি। আমরা সবাই মের পাস ফ্রম মাইট জানি, কিন্তু মাইটের একটা অর্থ হচ্ছে শক্তি। মাইটের একটা অর্থ কি? মাইটি মানে শক্তিশালী। তাহলে বলো তো কোনটা হবে? পাওয়ারফুল। এরপরে দেখো, মার্বেল মানে মুগ্ধ হওয়া না? মুগ্ধ হওয়া ইংরেজি হচ্ছে অ্যামেজড। অ্যামেজড, ঠিক আছে? দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ফ্রেজ নট ফর নাথিং। নট ফর নাথিং এই কথাটার মানে ভালো উদ্দেশ্যে। তাহলে ভালো উদ্দেশ্যে, ফর এ ভেরি গুড রিজন। ফর এ ভেরি গুড রিজন। আমরা কি বুঝছি মেয়েরা? এখন আমরা একটু কোয়েশ্চেন আনসার গুলা দেখে নেই, সময় তো আরো আছে, 10-15 মিনিট আছে, চলো। বলছে দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ। অ্যাকর্ডিং টু ইউ মানে তোমার মতে, তুমি অনুযায়ী, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ ওয়াটার। পানির তাৎপর্য বা গুরুত্ব কি? তোমরা যদি একটু প্যাসেজে আসো মেয়েরা, পানির তাৎপর্য গুরুত্ব কোথায় আছে দেখো। এখানে লেখা আছে, উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লাইফ। আমরা জানি পানি পান করা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এরপরে বলছে, উই নো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট। আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না। ইনফ্যাক্ট 2/3 অফ আওয়ার বডি আর মেড আপ অফ ওয়াটার। আমাদের শরীরের 2/3 পানি দ্বারা নির্মিত। তাহলে এরপরে লিখতে পারো, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। পানির অপর নাম জীবন। এগুলো তোমরা চাইলে লিখতে পারো না? পানি ছাড়া আমরা টিকতে পারবো না, আমাদের শরীরে 2/3 পানি, বুঝছো? এখন সেম কথাগুলোকে যদি তুমি একটু গুছিয়ে লিখো, একটু গুছিয়ে লিখো, কিভাবে লিখবো দেখো আমি কিভাবে লিখছি। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। লিখছে কি, পানি আমাদের বেঁচে থাকার জন্য খুব প্রয়োজনীয়। ইট কিপস আওয়ার বডি ফাংশনিং প্রপারলি। এটা আমাদের শরীরকে যথাযথভাবে কাজ করতে সাহায্য করে। অ্যাজ, কারণ 2/3 অফ আওয়ার হিউম্যান বডি মেড আপ অফ ওয়াটার। আমাদের শরীরের 2/3 হচ্ছে পানি দ্বারা তৈরি। ট্রুলি, সত্যিকার অর্থে, ওয়াটার ইজ দ্য আদার নেম অফ লাইফ। জীবনের অপর নাম হচ্ছে কি? পানি। পানির অপর নাম জীবন। ওকে, আমরা কি বুঝতে পেরেছি মেয়েরা? এরপরে বলতেছে দেখো, হোয়াই হ্যাভ ইউনাইটেড নেশন আইডেন্টিফাইড ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম ইন আওয়ার অ্যাজ এ চ্যালেঞ্জ। কেন আমাদের দেশে
আমরা যদি একটু প্রশ্নের সাথে মিল রাখি মেয়েরা, এই লাইনটাকে যদি আমি প্রশ্নের সাথে মিল রেখে লিখি, দেখো আমি যদি এই অ্যান্সারে লিখি, আচ্ছা এখানেও লিখতে পারি। এখানে হ্যাভ দেখছো তোমরা, এই হ্যাভটা দেখছো, এই হ্যাভটা তোমাকে নিয়ে যেতে হবে সাবজেক্টের পরে। কোথায় নিয়ে যেতে হবে? তোমাকে এখানে লিখতে হবে দ্য ইউনাইটেড নেশনস have the United Nations have identified drinking water problem as a major challenge for future. এটা লাইনটা আছে না? They realize that, তারা বুঝতে পেরেছে, many people around the world, পৃথিবীর অনেক মানুষরা may not have access, may not মানে সম্ভাবনা আছে, have access সুবিধা না পাওয়ার সম্ভাবনা আছে to safe drinking water, নিরাপদ পানি না পাওয়ার সম্ভাবনা অনেক দেশেরই আছে। This could be a serious issue for good health and development. এটা অর্থনীতি, এটা উন্নতি এবং ভালো স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি। আমরা কি বুঝছি? চাইলে এই লাইনটা তুমি নাও লিখতে পারো। ওকে, তারপর আসো, narrate the condition of rivers in Bangladesh. এখানে বাংলাদেশের নদীর কন্ডিশন বলছে না, some rivers are dead and some are going through the banks of death, পাইছো না? আচ্ছা, আমি যদি বলি, এই যে দেখো এখানে বলতেছে আর দ্য রিভার্স ইন গুড শেপ, নদীগুলোর আকৃতি কি ঠিক আছে? বলতেছে নো দে আর নট। তাহলে তুমি বলবো আনফর্চুনেটলি দ্য শেপ দ্য রিভার্স আর নট ইন গুড শেপ। এবার লিখবা, হ্যাঁ, এই দুই লাইনকে। এরপর লিখবা এ ফিউ আর অলরেডি ডেড অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু দ্য প্যাঙ্কস অফ ডেথ। কিছু নদী মরে গেছে আর কিছু নদী মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লিখে দেব। আমি কি বুঝাতে পারছি? আর যদি একটু গুছিয়ে লিখতে চাও, চলো আমরা দেখি কিভাবে লিখতে পারি। লিখছি দেখো, দ্য রিভার্স আর নট ইন গুড কন্ডিশন, ওখানে শেপ লেখা আছে প্যাসেজ, কিন্তু আমি লিখছি কি কন্ডিশন। সাম রিভার্স আর অলরেডি দ্যাট অ্যান্ড মেনি আর স্ট্রাগলিং টু সার্ভাইভ। এখানে গোয়িং থ্রু দ্য প্যাঙ্কস অফ ডেথ লিখছিল না প্যাসেজে, মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে। আমি সেটাকে জাস্ট একটু পাল্টে লিখছি, আর গোয়িং থ্রু আর স্ট্রাগলিং টু সার্ভাইভ, তারে টিকে থাকার সংগ্রাম করছে, অর্থাৎ শেষ চেষ্টাটা করছে। পলিউশন অ্যান্ড কেয়ারলেস হিউম্যান অ্যাক্টিভিটি, বলছে দূষণ এবং মানুষের দায়িত্ব জ্ঞানহীন কাজ হ্যাভ মেড দ্য সিচুয়েশন ওয়ার্স, তারা পরিস্থিতিটাকে আরো খারাপ করেছে। ঠিক আছে, এই একই প্রশ্নটা ডিতে আছে, একটু ভিন্ন ভাষায় আছে। দেখো, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ মোস্ট অফ দ্য রিভার্স, বেশিরভাগ নদীর বর্তমান অবস্থা কি? তাহলে অবস্থার কথাই যেখানে আমরা শিখছি না, সেটাই। মোস্ট অফ আওয়ার রিভার্স আর পলিউটেড অ্যান্ড নিয়ারলি লাইফলেস, আমাদের অধিকাংশ নদী দূষিত এবং প্রায় মৃত। ফর এক্সাম্পল, এখানে বলছে গিভ অ্যান এক্সাম্পল। এক্সাম্পল দিতে গিয়ে আমরা কানেক্টর লিখি কি? ফর এক্সাম্পল, দ্য বুড়িগঙ্গা রিভার ইজ নাও ফুলি ডার্টি অ্যান্ড গিভিং অফ স্ট্রং অ্যান্ড আনপ্লেজেন্ট স্মেল। তাহলে বুড়িগঙ্গার নদীটা পুরোপুরি নোংরা এবং এটা থেকে একটা দুর্গন্ধ চলে আসে বলছে না ওখানে, হ্যাঁ, এ পারপেচুয়াল স্ট্যান্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, আছে না, সেটা দেখছি। এরপরে দেখো, হোয়াট হ্যাজ বিন ডেপিক্টেড ইন দ্য রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান। ডেইলি সান পত্রিকার প্রকাশিত রিপোর্টে কি বোঝানো হয়েছে? তুমি যদি একটু দেখো, ডেইলি সান পত্রিকার কথা যেখানে আছে, তোমাকে আগে ওখানে যেতে হবে। এই যে দেখো, এ রিপোর্ট হ্যাজ পাবলিশড, দেখছো দেখছো মেয়েরা, এটা হচ্ছে অ্যান্সার। বুড়িগঙ্গা নদীর কি হয়েছে এবং কেন হয়েছে সেটাই ওই রিপোর্টে আসছে, রাইট? তাহলে আমরা একটু গুছিয়ে যদি লিখি, লেখা আছে দেখো, দ্য রিপোর্ট ইন দ্য ডেইলি সান ডিসক্রাইব দ্য মিজারেবল কন্ডিশন অফ বুড়িগঙ্গা। মিজারেবল মানে দুর্বিষহ, দুর্দশাপূর্ণ অবস্থা বর্ণনা করেছে। ইট এক্সপ্লেইনস হাউ দ্য রিভার্স বিকেম পলিউটেড, এটাতে দেখানো হয় কিভাবে নদীটা দূষিত হয়েছে, অ্যান্ড হাউ ব্যাড স্মেল অ্যারাউন্ড ইট শোজ ইটস অ্যান্ড কারেন্ট স্টেট, এবং এর চারপাশের বাতাসে কি ব্যাড স্মেল থাকে সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে,
এরপরে দেখো, ডু ইউ থিঙ্ক বুড়িগঙ্গা ইজ ডাইং? তোমাকে প্রথমে এই অংশটুকু বলতে হবে আই থিঙ্ক। কি বলতে হবে? একটু আর 2-4টা মিনিট মনোযোগী থাকো। ডু ইউ থিঙ্ক, অ্যান্সার কি? আই থিঙ্ক বুড়িগঙ্গা ইজ ডাইং। আমার মনে হয় বুড়িগঙ্গাটা মরে যাচ্ছে। কেন মরতেছে? দ্য ওয়াটার ইজ হেভিলি পলিউটেড অ্যান্ড এ ফাউল স্মেল স্প্রেডস অল দ্য টাইম। এখানে বুড়িগঙ্গার কথা আছে না? ইটস ওয়াটার ইজ পলিউটেড, এই যে দেখো, ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড ইটস পারপেচুয়াল স্ট্যান্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট। তোমরা কি পেয়েছো? এর পানিগুলো দূষিত এবং এর চারপাশের বাতাসে একটা তীব্র ঘ্রাণ থাকে, রাইট? এটা অ্যান্সার। আমরা কি বুঝছি? তারপর ডু ইউ থিঙ্ক বুড়িগঙ্গার, আচ্ছা এটা তো পড়ছি। হোয়াট ডু দ্য 4 লাইনস অফ দ্য পোয়েম ডিসক্রাইব? ওই যে উপরে 4টা লাইন আছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে। লিখছি দেখো, দ্য লাইনস ফ্রম কলারিজ পোয়েম। এই লাইনগুলো আসছে কোত্থেকে? কলারিজের কবিতা থেকে। ডিসক্রাইব বর্ণনা করে অ্যাজ সিচুয়েশন হোয়েন ওয়াটার ইজ অল অ্যারাউন্ড, এমন একটা পরিস্থিতি যেখানে পানি সব জায়গায়, বাট নান অফ ইট ইজ ড্রিঙ্কেবল, কিন্তু সেই পানির কোনোটাই কি নয়? ড্রিঙ্কেবল, পানযোগ্য নয়। হ্যাঁ, ইট শোজ হাউ হেল্পলেস পিপল ক্যান বি ওয়েন দেয়ার ইজ নো অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। তাহলে এই কবিতায় দেখানো হয়েছে একজন মানুষ কতটা অসহায় হতে পারে যদি তার পান করার মতো কোনো পানি না থাকে। বুঝতে পেরেছো মেয়েরা? তারপর আসো, ডিসক্রাইব দ্য পাস্ট কন্ডিশন অফ রিভার বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদীর অতীত কেমন ছিল? এখানে খুব সুন্দর করে অতীতটা লেখা আছে না? দ্য রিভার হ্যাজ এ গ্লোরিয়াস পাস্ট। এই যে দেখো, এখান থেকে দেখো, দ্য রিভার হ্যাজ এ গ্লোরিয়াস পাস্ট। দেখছো, নদীর একটা গৌরবজনক গতি আছে। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ মাইটি গঙ্গিস অ্যান্ড ফ্লোট ইনটু দ্য বে অফ বেঙ্গল। এগুলো লিখতে পারো, চাইলে পরের লাইনটাও লিখতে পারো। ঠিক আছে, ওকে। ওকে, বুঝছো মেয়েরা? তারপর আসো, এরপরের প্রশ্নটা কি বলছে? এটা কত? প্রশ্ন নম্বর কত? জি তো পড়ছি, এইচ তো পড়ছি। তাই না? আচ্ছা, এই অ্যান্সারে কি দেখো, এখানে বলতেছে দেখো, হাউ ওয়াজ দ্য রিভার গ্লোরিয়াস ইন দ্য পাস্ট সেন্টেন্স। নদী কিভাবে অতীতে গৌরবজনক ছিল? তোমরা দেখো, এই কথা বলো না, দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট ওয়েন ইট ওয়াজ এ পার্ট অফ মাইটি গঙ্গিস। মাইটি গঙ্গার যখন অংশ ছিল তখন এটা একটা গৌরবজনক অতীত ছিল। দ্য মুঘলস অ্যাডমায়ার্ড ইটস হাই টাইড, এর উঁচু জোয়ার দেখে খুব প্রশংসা করতো। অ্যান্ড বিল্ড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর বিসাইড ইট, এটার পাশে ক্যাপিটাল গঠন করে। দ্য রিভার সাপ্লাইড ফ্রেশ ওয়াটার অ্যান্ড হেল্প দ্য সিটি গ্রো থ্রু ট্রেড অ্যান্ড কমার্স। তাহলে এই নদী আমাদেরকে পানির খাবার সরবরাহ করে এবং এই নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার হয়। আমরা কি বুঝতে পারছি মেয়েরা? এটা সিলেট বোর্ড 17তে আসছে। ঠিক আছে, তোমাদের কি প্যাসেজটা সহজ লাগছে না কঠিন লাগছে? হ্যাঁ, এই প্যাসেজের দ্বিতীয় আরেকটা অংশ আছে মেয়েরা, প্যাসেজের আরেকটা অংশ আছে যেটা আগামী দিন ক্লাসে আমরা পড়ব। তোমাদের অ্যান্সারগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে দেখে নিতে পারবে তো? ঠিক আছে, আজকে এতটুকুই থাক।